আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাপ তৈরি করছি। সো ওই ভিডিও দেওয়ার পরে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে ভাই আমাদেরকে দেখান আপনি অ্যাপটা কিভাবে তৈরি করছেন, আমরাও তৈরি করতে চাই। সো আসলে এইটা যে আমি তৈরি করছি, সো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা। সো এটা হচ্ছে যে এই নাম্বারটা থাকবে, এই নাম্বারে বিকাশ অথবা নগদ, এই নাম্বারে হচ্ছে কেউ টাকা সেন্ড করবে আগে, তারপরে সে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই পেমেন্টে ক্লিক করলে তার পেমেন্টটা হয়ে যাচ্ছিল। সো এই লজিকটা আসলে কাজ করতেছে কিভাবে আমি সেটা আগে ক্লিয়ার করব, কারণ এখানে অনেক রিস্ক আছে। সো রিস্কটা কি আমি একটু আপনাদেরকে বলি। রিস্কটা ধরেন কেউ আপনাকে এই নাম্বারে টাকা পাঠালো, আপনি যে নাম্বারটা অ্যাডমিন প্যানেল থেকে দিবেন সেটাই কেউ একজন টাকাটা পাঠালো বিকাশ অথবা নগদ। এখন আপনার এই নাম্বারে যে টাকাটা সে পাঠালো, আপনার ফোনে তো এসএমএস আসবে, সেই এসএমএসটা আপনার এই যে অ্যাপটা আছে, গেটওয়ে অ্যাপটা আছে, আপনার এসএমএসটা রিসিভ করবে। এখন কোনো কারণে আপনার ফোনে হয়তো নেটওয়ার্ক নাই, অথবা আপনার ফোনটা বন্ধ আছে, আপনার যে সার্ভিসটা এটা অফ আছে, অর্থাৎ এখানে নেটওয়ার্ক না থাকলে কিন্তু সার্ভিসটা কাজ করবে না। এখন কোনো কারণে আপনার ফোনে নেটওয়ার্কটা নাই, এখন নেটওয়ার্ক যেহেতু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপনার নাম্বারে টাকাটা পাঠায়, নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু আপনার যে ফোনে এসএমএসটা আসলো সেটা কিন্তু রিসিভ করতে পারবে না আপনার যে গেটওয়ে অ্যাপটা থাকবে, অর্থাৎ আমি যেটা তৈরি করছি সেটার কথা বলতেছি। এখন রিসিভ যদি করতে না পারে তাহলে ডাটাবেজেও কিন্তু আমাদের কোনো তথ্য যাবে না, ডকুমেন্ট জমা হবে না, যদি আমাদের ফোনে নেটওয়ার্কটা না থাকে। সো এখানে একটা রিস্ক থাকে, যদি তথ্য জমা না হয়, সে যদি আবার ভেরিফাইতে ক্লিক করে, কোনো ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাইতে ক্লিক করে, তার কিন্তু ভেরিফাইটা হবে না। কেন হবে না? কারণ আমাদের নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের ফোনটা এখন সার্ভার হিসেবে কাজ করতেছে। সো আমাদের ফোনটা কিন্তু আমাদের ডাটাটা সেন্ড করতে পারে নাই। এখানে একটা রিস্ক থাকে, অবশ্যই এই রিস্কটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই অ্যাপটা আমি কিভাবে তৈরি করছি সেটা বলি। এই অ্যাপটা তৈরি করছি আমি অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে, এটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি আমি জাভা, এবং ডাটাবেস হিসাবে আমি ব্যবহার করছি ফায়ারবেস। এবং এখানে দেখেন আমি ফায়ারবেস কিভাবে কানেক্ট করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে ওয়েব অ্যাপের মতো ইউআরএলগুলো কপি করলে হবে না, আপনার এখানে একটি ফাইল রাখতে হবে, এটার নাম হচ্ছে গুগল সার্ভিস ডট জেসন। এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফায়ারবেস থেকে, আমি ওটা পরে দেখাবো। এবং এখানে আমার বুল গার্ডেল ফাইলটা একটু দেখেন, ডিপেন্ডেন্সির মধ্যে আমি যেই ইয়েগুলো রাখছি, লাইব্রেরিগুলো রাখছি। সো এখানে আমি যদি একটু স্পেসিফিক দেখাই যে ফায়ারবেসের যে লাইব্রেরিগুলো আছে আমার এখানে, একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু আপনারা এই লাইব্রেরিগুলো অবশ্যই আপনাদের এই বুল গার্ডেলের মধ্যে রাখতে হবে যদি আপনি এরকম অ্যাপ তৈরি করতে চান। ওকে, সো এখন আমি একটু আমার ফাইলগুলো দেখে, মানে জাভা ফাইলগুলো দেখাই। এখান থেকে আমার জাভা ফাইলটা আছে, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা জাভা ফাইল আছে এখানে। তার মধ্যে মেন অ্যাক্টিভিটি জাভা, এসএমএস সার্ভিস জাভা আছে, এসএমএস রিসিভার জাভা আছে, তারপরে অ্যাডাপ্টার আছে কিছু। সো এই হচ্ছে আমাদের মোটামুটি জাভা ফাইল। এবং আমি যদি আমার ডিজাইনটা দেখাই, এখানে ডিজাইন করছি আমি এক্সএমএল দিয়ে, অ্যাক্টিভিটি মেন এক্সএমএল, তারপর আইটেম ট্রানজ্যাকশন এক্সএমএল আছে। আচ্ছা, এই হচ্ছে আমার ফাইলের কোডগুলা। এখন এখানে মেইন যে কোড এসএমএস রিসিভার ডট জাভা, এই এসএমএস রিসিভার ডট জাভা এই ফাইলের কাজ হচ্ছে আমাদের ফোনে কোনো এসএমএস আসলে সেটা রিসিভ করে আমাদের ডাটাবেজে পাঠাবে। এবং এখানে একটা ফিল্টারিং সিস্টেম আছে যে বিকাশ নগদ, অর্থাৎ কোনো এসএমএস যদি আমাদের ফোনে আসে সেটা অবশ্যই বিকাশ থেকে আসতে হবে এবং নগদ থেকে আসতে হবে। যদি বিকাশ নগদ থেকে আসে সেটা শুধু আমাদের ডাটাবেজে পাঠাবে, ফায়ারবেজে পাঠাই দেবে। অন্যথায় যদি অন্য কোনো নাম্বার থেকে কেউ এসএমএস করে, ভুয়া কোনো নাম্বার থেকে এসএমএস করতে পারে ট্রানজ্যাকশনের, সেটা কিন্তু আমাদের ডাটাবেজে যাবে না। কেন যাবে না? কারণ এখানে আমাদের ফিল্টারিং করা আছে। এখন আমি একটু ফায়ারবেস থেকে ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো আমার সেটআপটা ওইখানে কেমন আছে, এবং যে বলেছিলাম জেসন ফাইলটা আপনারা পাবেন কোথায় সেটা দেখাবো। সেই জন্য আমি console.firebase.google.com লিখে সার্চ করলাম। এইখান থেকে এখন আমাদের প্রজেক্টে চলে যেতে হবে। কিভাবে প্রজেক্ট করতে হয় আমার ভিডিও আছে অলরেডি, ওইগুলো দেখে আসতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন কীভাবে ফায়ারবেসে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। ওকে, সেইখান থেকে আমি ফায়ারস্টোর ডাটাবেসটা সিলেক্ট করলাম। আমার যেই ডকুমেন্টগুলো থাকে সব কিন্তু আমার ফায়ারস্টোর ডাটাবেস ব্যবহার করে আমি করেছি। ওকে, এখান থেকে আমি ডেস্কটপ মোডটা ওপেন করে নিলাম। ডেস্কটপ মোডটা অন না করলে কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য আমি ডেস্কটপ মোডটা অন করলাম। ওকে, এখানে দেখেন দুইটা ডকুমেন্ট আছে, একটা হচ্ছে এপিআই কি আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনের এইখানে, অর্থাৎ আপনার ফোনে যখন কেউ মানে বিকাশ নগর থেকে টাকা আসবে, সেইটা
আপনার যে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, এই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আপনার এইখানে অটোমেটিক সেভ হয়ে যাবে, অর্থাৎ আপলোড হয়ে যাবে। সো এইখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিগুলো আছে, এই ট্রানজ্যাকশন আইডিগুলা আপনার যখন কোনো ইউজার টাকা পাঠাবে আপনার এখানে সেভ হবে, এবং তার ফোন থেকে যখন এই একই ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে ইয়ে করা হবে, অর্থাৎ এখানে পেমেন্ট ভেরিফাই করা হবে, তখন কিন্তু এটা ম্যাচ করলে টাকাটা আসবে, যদি ম্যাচ না করে তাহলে কিন্তু টাকাটা যাবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের অটো পেমেন্টের সিস্টেম। এটা যদি অটো পেমেন্ট বলা হয় তাহলে ভুল হবে, এটা হচ্ছে সেমি অটো। ডিরেক্ট অটো বলা যাবে না, এটা সেমি অটো। ডিরেক্ট অটো যদি করতে হয় তাহলে ওই অনেক খরচ আছে, এপিআইগুলো কেনা লাগে। সো ওই দিকে আমরা যাব না, আমরা হচ্ছে আমাদের সিস্টেমটা একটু দেখাই। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি ফায়ারবেজের সিস্টেমগুলা। এবং এইখান থেকে আপনি কিভাবে, যে আমি বলছিলাম যে জেসন ফাইলটা কোথায় পাবেন, এই জেসন ফাইল দিয়ে মূলত আমাদের যেই সিস্টেমটা আছে এটা কানেক্ট করবে, অ্যাপের সাথে আমাদের ফায়ারবেজ কানেক্ট করবে। সো জেসন ফাইলটা পাওয়ার জন্য এখান থেকে এই যে উপরে কিছু লেখা আছে, উপর থেকে আপনি হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে যাবেন। এখানে যে সার্ভিস অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন। এই সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে আপনার হচ্ছে একটা জেনারেট এপিআই কি নামে একটা বাটন আসবে, আমি দেখাই। এই যে এখান থেকে দেখেন একটা বাটন চলে এসেছে, এই জেনারেট নিউ প্রাইভেট কি। এইখানে যখন ক্লিক করবেন তখন আপনার হচ্ছে একটা ফাইল ডাউনলোড হবে, ওইটাই হচ্ছে আপনার গুগল সার্ভিস ডট জেসন ফাইলটা। ওকে, সো এটা আমি দেখিয়েছিলাম প্রথমেই। সো আমি একটু দেখাই, এই যে গুগল সার্ভিস ডট জেসন এই ফাইলটা, এটা অবশ্যই আপনার ফাইলের মধ্যে রাখতে হবে, অ্যাপ ফোল্ডারের মধ্যে। এখন আমি ফায়ারবেজ দেখালাম কীভাবে ওইটা আমি করছি। এখন হচ্ছে এই যে লাইসেন্স কিটা আমাদের আছে, আমাদের এখানে দেখেন ক্লায়েন্ট ইনফরমেশনের এখানে একটা কি আছে, বড় একটা এপিআইয়ের মতোই আছে। এটা এখন আমি দেখাবো, এর জন্য আমি এখান থেকে আমার এটা ডিঅ্যাক্টিভ করে নিচ্ছি। ডিঅ্যাক্টিভ করে আমি আবার নতুন করে অ্যাক্টিভ করে দেখাবো, এবং এই যে লাইসেন্স কির এখানে যে কিটা দিতে হবে সেটা কোথায় পাবো এবং ওইটা কিভাবে আমি তৈরি করছি এটা একটু বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো। সেই জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, এবং এইটা আমি ব্যবহার করছি যে এপিআইগুলো আমি তৈরি করতেছি, এইটার জন্য হচ্ছে আমি এই যে গুগল স্ক্রিপ্ট ব্যবহার করছি। এই গুগল অ্যাপ স্ক্রিপ্ট এইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে গুগল স্ক্রিপ্টটা তৈরি করার যেখান থেকে ডকুমেন্ট তৈরি করতে হয় ওইটা পেয়ে যাবেন, এবং কিভাবে তৈরি করতে হয় আপনি একটু গুগল সার্চ করে নেবেন অথবা ইউটিউব সার্চ করে আপনি এটা একটু জেনে নেবেন। ওকে, সো এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, ডিপ্লয়মেন্টের মধ্যে একটা লিঙ্ক আছে, ওয়েব ইউআরএল। সো এইটা দিয়েই মূলত আমাদের অ্যাপটা কানেক্ট হবে, এইটা এই ইউআরএল এবং এপিআই। সো এপিআই কোথায় পাবেন আমি একটু বলি। সো এপিআই পাওয়ার জন্য আমার এখানে কিন্তু আমি যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্ক দিয়ে যদি আমি এপিআই ব্যবহার খুঁজতে যাই ওইটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে ওইটা প্রাইভেট করা আছে, ওইটার জন্য আবার অ্যাডমিন ইউআরএল লাগবে। সো ওইটা আমি হচ্ছে প্রাইভেট করে রাখছি, যেন যে কেউ আমার এই লিঙ্কটা যদি পেয়েও যায় সে যেন লিঙ্ক নিয়ে কোনো অ্যাক্সেস নিতে না পারে, এই জন্য আমি এটাকে প্রাইভেট করে রাখছি। এখান থেকে আমি আমার অ্যাডমিন যে প্রাইভেট ইউআরএলটা আছে সেইটা দিয়ে এখন হচ্ছে আমি এখানে লগ ইন করবো, লগ ইন করে হচ্ছে কীভাবে এটা কাজ করতেছে সেটা দেখাবো। সো এইখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখায় যে এটা আমি অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি, এটার প্রমাণ কি। এখানে একটু উপরে খেয়াল করলে দেখবেন এই অ্যাপ্লিকেশন কোনো গুগল অ্যাপস লিপি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার মানে কি, এটা কিন্তু আমি অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছি, এই জন্য এখানে এরকমটা আসতেছে। এবং এইখান থেকেই মূলত আমাদের এপিআইটা তৈরি করতে হয়। কিভাবে আমি তৈরি করেছি আমি দুইটা ভিডিওতে কিন্তু অলরেডি দেখিয়েছিলাম, যে আমি এপিআই ব্যবহার করে হচ্ছে আমাদের অ্যাপটা কানেক্ট করতেছি। ওকে, সো আমি আবার এপিআইটা কপি করে এনেছি এবং এখানে পেস্ট করে আমি যদি অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো দেখেন আমাদের সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখন এখানে শো করতেছে। এবং এখানে যদি আপনি কোনো ভুয়া এপিআই কি লাগাইতে চান এটা কিন্তু কাজ করবে না। ওকে, সো এখানে এই ছিল আমাদের মোটামুটি সিস্টেমটা। এইটা তৈরি করা যদি আমি সম্পূর্ণ ভিডিও দিতে যাই ওইটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ এখানে আমি কোনো প্রম্পট লিখে কিন্তু এটা করি নাই। জাস্ট আমার মাথার মধ্যে যে আইডিয়াগুলো আসছে ওই আইডিয়াগুলো আমি এখানে বলছি, গুগল এআই স্টুডিওকে বলছি
গুগল এআই স্টুডিও আমাকে কোডগুলো লিখে দিয়েছে আমার আইডিয়া অনুযায়ী। সো আপনারাও যদি এরকম সিস্টেম তৈরি করতে চান অবশ্যই আপনাদের মেধা খরচ করতে হবে, মেধা খরচ করে আপনাদেরকে এরকম একটা সিস্টেম ফ্রিতে তৈরি করতে হবে। সো এখানে আরেকটা প্রবলেম হয়, যদি আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করেন ওইখানে ফ্রিতে আপনি কিছু লিমিটেশন পাবেন, ফ্রিতে যদি করতে চান লিমিট দিয়ে দেবো, কিছু কোড লেখার পরে লিমিটেশন চলে আসে। সো এই ক্ষেত্রে আপনি 4-5টা অ্যাকাউন্ট ব্যবহার করবেন, গুগল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি ফ্রিতে অনেক কোড লিখতে পারবেন। এবং এভাবেই আমি করেছি এবং আমার এটা করতে আনুমানিক 10 থেকে 12 দিন সময় লেগে গেছে। সো এটা কিন্তু আমি একবার করে ফেলছি, বিষয়টা এমন না, আস্তে আস্তে করছি, আমার মাথায় যেটা আসছে ওইটা বলছি, ওই অনুযায়ী আমাকে কোডগুলো লিখে দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, তবে আপনাদের একটু মেধা খরচ করতেই হবে। সেই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও আপনারা কী সম্পর্কে চান।